হাত মারলেই আতঙ্ক বাড়ে। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। ঘড়িতে রাত 9টা, শনিবারের রাত, ভয়ঙ্কর কাহিনীর সাথে শুরু করছি আরও একটা জমজমাট ঘটনার সাথে। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি ইন্দ্রাক্ষী মুখার্জি সরকারের কাছ থেকে, তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আমি সুবর্ণপুর গ্রামের মেয়ে। না, এইটা আমার গ্রামের প্রকৃত নাম একেবারেই নয়। জায়গাটির নাম অবশ্যই পরিবর্তন করে দিয়েছি, কারণটা আশা করি ব্যাখ্যা করতে হবে না। এইবার আসি মূল ঘটনাতে। সুবর্ণপুর নামেই গ্রাম, আসলে এটি একটি মফস্বল এলাকা। আমাদের এলাকাতে একটি ফ্ল্যাট নির্মাণ হয়েছিল, মানে অ্যাপার্টমেন্ট। সেই অ্যাপার্টমেন্টটি ছিল 4 তলা, মানে টোটাল 3টে ফ্ল্যাট। নিচে আছে 3টে দোকান ঘর। অ্যাপার্টমেন্টটি বানিয়েছিল আমাদেরই এলাকার একজন ছোটোখাটো মিস্ত্রি রফিক এক জীবনে মিস্ত্রি হলেও পরবর্তীকালে টাকা পয়সা কীভাবে বানিয়ে সে প্রমোটার হয়েছিল কেউ তা জানে না। সে এরকম একাধিক অ্যাপার্টমেন্ট তৈরি করেছিল, কিন্তু এই অ্যাপার্টমেন্টটা বানানোই ছিল তার জীবনের শেষ অ্যাপার্টমেন্ট। তারপর হঠাৎই সে অসুস্থ হয়ে মারা যায়। যে জমিতে এই অ্যাপার্টমেন্টটি সে বানিয়েছিল, সেই জমিটা বহু বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কেউ সেটা নিয়ে মাথাও ঘামাতো না। এই অ্যাপার্টমেন্টের আশেপাশে যদিও অনেক বাড়ি উঠছে, কিন্তু এই জমির দিকে কেন জানি না কারোর নজর নেই। তো এইবার পালা এলো ফ্ল্যাট বিক্রির। ফ্ল্যাট কিনলো অনেকেই, কিন্তু সকলেরই অভিযোগ ফ্ল্যাটে তারা থাকতে পারে না। কিন্তু কেন পারে না সেটাও আর কেউ ঠিকভাবে বলতে পারে না। এরপর একজন মহিলা, যিনি এক জীবনে পুলিশের বড় কর্তা ছিলেন এবং ওনার বাড়ি যদিও ছিল সুবর্ণপুরেই অন্য এক জায়গায়, তার কানে এই খবর যেতেই উনি ওই অ্যাপার্টমেন্টের দোতলার ফ্ল্যাটটি কিনলেন। তারপর তিনি সেই ফ্ল্যাটেই এক রাত কাটাতে গেলেন নিজের ল্যাব্রাডর কুকুরকে সঙ্গে নিয়ে। কিন্তু উনি নিজের বেডরুমে শুয়ে সারা রাত করিডোরে আর বাইরের ড্রয়িংয়ে কিসের যেন ছায়া দেখতে পেলেন, আর সেই সাথে সারা রাত তার কুকুরের চিৎকার। উনি বিরক্ত হয়ে সারা রাত ঘুমোতে পারলেন না, কিন্তু মরিয়া হয়ে আরেকটা রাত ট্রাই করলেন, আর এইবার বেডরুমের দরজা বন্ধ করে দিলেন ভেতর থেকে। কিন্তু তাতেও শান্তি নেই, কুকুরটাও চিৎকার করেই চলেছে, তাও সারা রাত ধরে। এবং সেই সাথে উনি করিডোরে কিছু একটা জিনিসের উপস্থিতি অনুভব করতে পারছিলেন। উনিও এইবার বিশ্বাস করলেন যে ফ্ল্যাটে অস্বাভাবিক কিছু একটা নিশ্চয়ই আছে। অবশেষে সেই ফ্ল্যাটের বাকি বাসিন্দাদের মতোই উনিও ফিরে গেলেন। এরপরের ঘটনা বেশ ভয়াবহ। ওই অ্যাপার্টমেন্টের নিচের একটি দোকান ঘর কিনলো সুবর্ণপুরের পাশের গ্রাম, নামটা এখানে পরিবর্তন করে দেওয়া রয়েছে, অনন্তপুর নিবাসী বাবা ও ছেলে। তারা ঠিক করলেন তারা সেখানে কাপড়ের দোকান দেবেন। সেই মতো বাবা বললেন, তুই বাড়ি চলে যা আজ রাতে, আমি রাতে দোকান ঘরটা গুছিয়ে রাখবো, তারপর এখানেই ঘুমিয়ে পড়বো। ছেলেও তাই করলো। পরের দিন ছেলে এসে দেখে তাদের দোকানের শাটার ভিতর থেকে বন্ধ। আশেপাশের লোক জড়ো হয়ে গেছে। অনেক কসরত করে শাটার খুলে যখন সে ভেতরে প্রবেশ করলো, দেখলো তার বাবা যেন ভয়ে অথবা আতঙ্কে বিস্ফারিত চোখ মেলে দোকান ঘরের মেঝেতে পড়ে রয়েছে এবং তার সারা শরীর শক্ত হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানানো হয় মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। পুরো সুবর্ণপুরেই বেশ ভয়ের আবহ তৈরি হয়ে গিয়েছে ততদিনে। সে ফ্ল্যাটের পাশে থাকা বাড়িঘর, তাদের ওই ফ্ল্যাটের দিকে থাকা জানালা দরজা ভরাট করে দেওয়াল তুলে দিতে থাকলো। সেই সাথে বড় বড় পুরোহিত ডেকে এনে পুজো অর্চনা শুরু করে দিল। এই অ্যাপার্টমেন্টটি যেই এলাকায় ছিল সেটি ছিল একটি বাজার এলাকা, কিন্তু তবুও সেই অ্যাপার্টমেন্টের ধারে কাছে কেউ ভিড়ত না। এমন সময় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে এসে হাজির হলো, কিন্তু তারাও মানুষের বিশ্বাসকে টলাতে পারল না। এইবার আসলো বর্ষাকাল। প্রতি বছর ডিভিসি জল ছাড়ায় বিহারের নিচু এলাকা ডুবে যেত এবং সেখানকার বাসিন্দারা উঁচু জায়গায় উঠে আসতো। এই বছরও তাই হলো। বর্ষা এবং বাঁধের জলের প্রকোপে নিজেদের বাড়ি ঘর ভেসে তারা এসে স্থানীয় স্কুলে আশ্রয় নিতে থাকলো। এত জনস্রোত দেখে সুবর্ণপুর পৌরসভা থেকে নির্দেশন জারি করলো যে এত লোককে একসাথে স্কুলে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই ওই পরিত্যক্ত অ্যাপার্টমেন্টের একটি তলা
এবং ছাদে গিয়ে আশ্রয় নিক নিচু এলাকার কিছু বাসিন্দা। সেই মতো নিচু এলাকার কিছু বাসিন্দা আশ্রয় নিতে গেল সেই অ্যাপার্টমেন্টের 3 তলায় এবং ছাদে। কিন্তু রফিক মিস্ত্রির বানানো সেই অ্যাপার্টমেন্টের কোথাওই যে শান্তি ছিল না। মাঝরাতে 3 তলা থেকে কয়েকজন উঠে এলো ছাদে আর এসেই অভিযোগ শুরু করলো কেন ছাদে থাকা ব্যক্তিরা ছাদের ওপর লাফঝাপ দিচ্ছে অথবা ভারী কিছু টানাটানি করছে। ছাদের বাসিন্দারা এক কথায় ভীষণই অবাক হলো, কারণ তারা তো সকলে ঘুমোচ্ছিল, ভারী জিনিস তারা পাবে কোথায়। এইবার 3 তলার বাসিন্দারা নিচে নেমে যেতেই ছাদের বাসিন্দারা অভিযোগ শুরু করলো পাশের বাড়ির ছাদ থেকে কেউ তাদের দিকে ঢিল ছুটছে। এদিকে পাশের বাড়ির ছাদ বেশ কিছুটা দূরে এবং সেই ছাদে কাউকেই অত রাতে দেখা যায়নি। এর সাথে অদ্ভুত কটু গন্ধ সারা রাত, তারা ঘুমোতে পারছে না। তারাও দলে দলে সেখান থেকে পালাতে শুরু করলো। এই অ্যাপার্টমেন্টের পেছনের দিকে ছিল রায়পাড়া। রায়পাড়াতে বাড়ি ছিল সৌমেনের। প্রসঙ্গত বলে রাখি, সৌমেন আমার বাল্য বন্ধু, আমরা একই স্কুলে পড়তাম এবং এই ঘটনার বর্ণনা তার থেকেই শোনা। সৌমেন একদিন মাঝরাতে ঘুম থেকে উঠল। ওদের বাড়ির ভেতরে শৌচালয় ছিল না, শৌচালয় ছিল বাড়ির বাইরে। সে প্রকৃতির ডাকে বাইরে বেরিয়ে এলো। যদিও ওদের রায়পাড়া এবং সেই অ্যাপার্টমেন্টের মাঝখানে ছিল একটি শৌচ পাঁচিল, কিন্তু পাঁচিলের ওপরের অংশ থেকে অপর প্রান্তের অ্যাপার্টমেন্ট যে কারোরই নজরে পড়তে পারত। সেদিন ছিল পূর্ণিমার রাত। সৌমেন বাইরে বেরিয়ে খেয়াল করলো সেই অ্যাপার্টমেন্টের মধ্যে সেদিন কি যেন একটা আলাদা ব্যাপার রয়েছে। সে দেখলো একটা সাদা রঙের কাপড় সে ফ্ল্যাটের পেছনে দরজার কাছে উঠছে, কিন্তু কাপড়টা কোথাও আটকে আছে সেটা ঠিক বুঝতে পারলো না। তার মনে হলো যেন একজন নারী অবয়ব একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে সামনের আকাশে থাকা পূর্ণিমার উজ্জ্বল গোলাকার চাঁদটাকেই এক মনে দেখছে। এখন সৌমেনও সেই অদ্ভুত দৃশ্যের দিকে একই দৃষ্টি তাকিয়ে রইল। সে মন প্রাণ থেকে চাইছিল তার চোখ সেই পূর্ণিমার উজ্জ্বল চাঁদের দিক থেকে তাকিয়ে থাকা নারী অবয়বের ওপর থেকে সরুক, কিন্তু সে যেন কিছুতেই নিজের চোখকে সরাতে পারছিল না। তার বুকের ভেতরের উত্তেজনা তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এমন সময় পেছন থেকে একটি পুরুষ কণ্ঠস্বরে সৌমেনের যেন জ্ঞান ফিরল, আর সে তার চোখ সামনের পাঁচিলের অপর প্রান্তের সেই অ্যাপার্টমেন্টের দিক থেকে সরিয়ে নিল। পেছনে ফিরে তাকিয়ে দেখলো তার বাবা তাকে ডাকছে। সৌমেন সম্বিত ফিরে পেয়ে ঘরে ফেরার জন্য উদ্যত হতেই আবারও তার চোখ গেল অ্যাপার্টমেন্টের পেছনের দরজার দিকে। আর এইবার যেন তার মনে হলো সেখানে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকা সেই নারী অবয়ব এখন আর পূর্ণিমার উজ্জ্বল গোলাকার চাঁদটাকে দেখছে না, বরং সেই নারী অবয়ব এখন যেন ঘাড় ঘুরিয়ে তাকেই দেখছে। সৌমেন হয়তো আবারও সেই নারী অবয়বের দিকে মোহিত হতো, কিন্তু তার বাবার বজ্রকণ্ঠ আবারও তার সম্বিত ফিরিয়ে এনে তাকে ঘরে ফিরতে বাধ্য করে। এই ঘটনার কিছুদিন পরে জানতে পারলাম সৌমেনের মতো ঘটনা রায়পাড়ার অনেক পুরুষের সাথেই ঘটেছে এবং তাদের মধ্যে 2-1 পুরুষ রায়পাড়া আর সেই অ্যাপার্টমেন্টের মাঝের পাঁচিল টপকে অ্যাপার্টমেন্টের পেছনের দরজার দিকেও বেশ কিছুটা অগ্রসর হয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে কোনো বড় বিপদের খবর পাওয়া যায়নি। তো এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে আমার এই ঘটনা শুনছেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করতে ভুলবেন না। যখনই আমি ঘটনা ছাড়বো তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছবে আমার সেই ঘটনাটি। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।